ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। মাগুরার ঘটনায় মধ্যরাতে বসল আদালত, 4 আসামির রিমান্ড মঞ্জুর। দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল। ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে অতিষ্ঠ নগরবাসী। ব্লু নেটওয়ার্ক কর্মসূচিতে সমাধানের আশা। কানাডায় জাস্টিন ট্রুডো যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে বেছে নিলেন লিবারেল পার্টির সদস্যরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। নিরাপত্তার কারণে রোববার সকালের পরিবর্তে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন জানালে শুনানি হয়। পরে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 5 মার্চ রাতে শহরের চরপাড়া এলাকায় বোনের শ্বশুরবাড়ি থেকে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। এই মুহূর্তে মাগুরায় আদালতের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঘটনায় যে 4 জন গ্রেপ্তার হয়েছিল সেই 4 জনের কিন্তু গত রাতে কিন্তু গভীর রাতে তাদের রিমান্ড শুনানি হয়েছে। যে রাতে গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে রিমান্ড শুনানি হয় এবং এই যে 4 জনের মধ্যে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 জনেরই 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আদালত বিচারক প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিনের এবং বাকি যে 3 জন আসামি রয়েছে তাদেরকে 5 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে যে গতকাল গভীর রাতে নিরাপত্তার কারণে কিন্তু তারা গভীর রাতে রিমান্ড শুনানি করেছেন। কারণ আপনারা জানেন যে গতকাল সারাদিনই কিন্তু আদালতের সামনে আদালতের প্রধান ফটকের সামনে স্থানীয় ছাত্র জনতা কিন্তু আন্দোলন করেছিল এই অভিযুক্তদের, এই যে ধর্ষক যারা আছে তাদের দ্রুত বিচারের দাবিতে। সে সময় নিরাপত্তার কারণে তাদের কিন্তু আদালতে তুলতে পারেনি। তো পুলিশ যেটা বলছে যে এই যে গতকাল রাতে গভীর রাতে যে তাদের রিমান্ড শুনানি হয়েছে সেই ঘটনায় রাতেই কিন্তু তারা তোলা হয়েছিল এবং আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। তারা আদালতে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের বক্তব্য উপস্থাপনের জন্য যখন তাদেরকে বলা হয় সে সময় কিন্তু তারা নিজেদের নির্দোষ দাবি করে। তো পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আদালত তাদের এই রিমান্ড শেষে তাদেরকে আদালতে তদন্ত যে রিপোর্ট সেটা জমা দেওয়ার কথা বলেছে। তো আপনারা জানেন যে আসলে গতকাল যে 4 জন গ্রেফতার হয়েছে এর মধ্যে হিটু শেখ কিন্তু ঘটনার পর দিন যে গত বৃহস্পতিবারই অ্যারেস্ট ছিল সেই ঘটনায় সেই সময় তাকে যে বৃহস্পতিবার রাতে যে তাকে আদালতে পাঠানো সে সময় তাকে 54 চালান দেওয়া হয়েছিল এবং বাকিতে যে 3 আসামি তারা এজাহারভুক্ত আসামি শনিবারই অ্যারেস্ট হয়েছিল এবং গতকাল আসামি হিটুকে 54 থেকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। দেখানোর পরে বাকি 4 আসামিকে কিন্তু রিমান্ড আবেদন করা হয়েছে এবং তার রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো এই ঘটনায় আসলে মাগুরা যে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে মাগুরা। কিছুক্ষণ পরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ করা হবে। এছাড়াও ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু দিনভর নানা কর্মসূচি তারা পালন করবে এবং তারা বলছে এই ঘটনা যেন দ্রুত বিচার তারা করে এবং দ্রুত বিচার যেন হয়। তো এই ছিল মাগুরা আদালত চত্বর থেকে আমার কাছে শিশু ধর্ষণের ঘটনায় যে রিমান্ড শুনানি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়। 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি থেকে 1 মাসের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের মশাল মিছিলে শিক্ষার্থী সহ যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। শুধু মাগুরার ঘটনা নয়, তনু থেকে মনিয়া, মনিয়া থেকে আসিয়া সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা ও 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বিচার চলাকালীন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। কর্মসূচি থেকে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে, ধর্ষকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল পুরো দেশ। বগুড়া, চট্টগ্রাম, মাগুরা সহ বিভিন্ন জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে উত্তাল পুরো দেশ। রোববার সন্ধ্যার পর জেলায় জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। বগুড়ায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। নিজের মা বোনকে যদি সম্মান করে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন, এর কঠিন প্রতিবাদ করতে হবে। কে বা কারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরে যথেষ্টভাবে শনাক্ত করে তাদেরকে বিচার করা। জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থী আছে, তারা যেন নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারে, নারীরা যেন নিরাপত্তা পায় এই সুব্যবস্থা আমরা চাই। ধর্ষক যেখানে থাকবে সেইখানে ধর্ষকের চামড়া তুলে দেওয়া হবে। আরো মা বোন যেন আর ধর্ষণ না হয়, আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ধর্ষণের কোনো খবর না পাই। এটা ঘরের মধ্যে বসে হয়েছে, আমরা চাই পুরো সমাজটা বদলা, সমাজটা বুঝুক, মেয়েদের সম্মান করতে বুঝুক। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো কেন তার ধর্ষক যারা আছে তাদের বিচার হচ্ছে না? আমাদের অস্তিত্ব রক্ষার্থে আজকে আমরা এখানে এসেছি। চট্টগ্রাম শহরে মশাল মিছিল করেছে এন্টি রেপ ইউনিট। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেয়া হয় নানা স্লোগান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। গুমের বিভীষিকাময় দিন আর সাম্প্রতিক রাজনীতি নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিশেষ সম্পাদকীয় দেখবেন আজ রাত 10টায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির নজরদারির অংশ হিসেবে ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পূর্ব ঘোষণা ছাড়াই তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউ মার্কেট হঠাৎ হাজির হন তিনি। এ সময় থানাগুলোর হাজতখানা সহ বিভিন্ন কক্ষ ঘুরে ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন উপদেষ্টা। পরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট ও তল্লাশি চৌকিতে দায়িত্বরত যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রম মনিটরিং করেন তিনি। একসময় ঢাকার বুকে বয়ে যেত শতাধিক খাল, প্রবাহিত হতো স্বচ্ছ জল, সবুজের ছোঁয়া, আর নদীর সঙ্গে সংযুক্ত সেই খালগুলো ছিল ঢাকার প্রাণ। তবে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে বেশিরভাগই। বাকিগুলো এখন মশার উপদ্রব আর পরিবেশ বিপর্যয়ের কেন্দ্র। তবে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে নগরবাসীর আশা, অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্লু নেটওয়ার্ক কর্মসূচির আওতায় ঢাকার খালগুলো পুনরুদ্ধার হবে। রাজধানীর খাল
একসময় শতাধিক খাল দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল ঢাকা। এসব খাল বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সঙ্গে যুক্ত ছিল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে একসময়ের প্রবাহমান জলপথগুলো আজ বিলীন প্রায়। কল্যাণপুর ও ধলাইখালের মতো অসংখ্য খাল কংক্রিটের ভারে চেপে সরু হয়ে এখন ড্রেনে রূপ নিয়েছে। খাল ভরাট করে তৈরি হয়েছে ভবন, রাস্তা, ব্রিজ ও ড্রেন। আর এর ফলাফল হলো ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়। বর্তমানে ঢাকার খালের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। জেলা প্রশাসন বলছে 47টি খাল আছে, কিন্তু রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী এই সংখ্যা 56, যার সবই মৃতপ্রায়। যা বেঁচে আছে তার পাশেই বসবাস করছেন হাজারো মানুষ। জলাবদ্ধতা দূরীকরণে খালগুলোর সাহায্য করার কথা থাকলেও নিয়মিত দূষণে ভরাট হয়েছে চারপাশ। বর্ষাকাল হলেই দূষিত পানি উপচে ঢুকে পড়ে বাসাবাড়িতে। ময়লার কারণে তৈরি হয় মশা মাছির আস্তানা। সব মিলিয়ে দীর্ঘদিনের দুর্দশা কাটছে না খালপাড়ের বাসিন্দাদের। যেভাবে এখানে বাস করি তো উপায় নেই, নিরুপায় হয়ে বাস করি। এই খালটা শেষ, পচাই দিছে। আর ওই আদাবার 10-এর ওই মাথায় যায় না, আরো বসে গেছে। একটা বর্ষা হইলেই পানি সব বাড়ির মধ্যে ঢুকে যায়, রাস্তা ভরা যায়, বাড়ি ভরা যায়, এই হাক্কা ডুববা যায়। আমাদের আসতে অনেক সমস্যা হয়। কমিশনাররা হেরা যদি একটু খেয়াল রাখতো তাহলে এই ময়লা আবর্জনা এনে জমতো না। 2020 সালে ওয়াসার কাছ থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন সিটি কর্পোরেশন। তৎকালীন 2 সিটির মেয়রও নিয়েছিলেন মহাপরিকল্পনা। নিয়মিত আয়োজন করা হতো খাল পরিষ্কার কর্মসূচির। তবে নগর পরিকল্পনাবিদদের মতে প্রচুর অর্থ ব্যয় হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় খালগুলো ফিরে পায়নি প্রাণ। সরকারি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন খালের উপর দিয়ে রাস্তাও করেছে। এই যে রাষ্ট্রীয় চরিত্র, এই চরিত্রের কারণেই খালগুলো দিনে দিনে ধ্বংস হয়েছে। এখন ব্লু নেটওয়ার্ক রিভাইভাল যদি করতে যাই, আগের যারা দখলদার ছিল তাদের কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। পানিশমেন্ট না করলে দেখা যাবে পরবর্তীতে আপনি কিছুটা উদ্ধার করলেন, আবার দখলদাররা বিভিন্ন নামে বিভিন্ন চরিত্রে, এমনকি রাজনৈতিক চরিত্রের বদল ঘটিয়ে আবার তারা ফেরত আসবে। রাজনৈতিক প্রভাব ও ভূমি সংকটের কারণে খাল দখল ও ভরাটের অভিযোগ দীর্ঘদিনের। তবে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে খাল নিয়ে নতুন আশা আলো দেখছেন নগরবাসী। এবার কোনো প্রকল্প নয়, খাল নিয়ে এসেছে ব্লু নেটওয়ার্ক নামের নতুন কর্মসূচি। গত 2রা ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল সংস্কারের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। ঢাকার 19টি খাল একসঙ্গে যুক্ত হয়ে নগরীর জলাবদ্ধতা ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা শহরটাই সুয়ারেজ লাইন, সুতরাং ডেফিনেটলি এটাকে আপনার ট্রান্সফার করতে হবে। ইউ হ্যাভ নো অপশন। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে আপাতত ওয়াটার লগিং দূর হবে। খালের পাড়ের অনেক জায়গা আছে, এটা যেন দখল থাকে, মুক্ত থাকে, সেই জন্য খাল পাড়ের লোকজনদেরকে দিয়ে আমরা এখানে এগ্রিকালচার করাবো। খালের পাড়ে আমি গাছও লাগাই, সেই গাছ বড় হয়ে সেই সবুজ দেখতে তো আপনাদের সময় লেগে যাবে, কিন্তু আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে। ভোগান্তি থেকে ঢাকার খালগুলোকে প্রশান্তির স্থানে পরিণত করতে প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও নাগরিকদের সচেতন প্রচেষ্টা। জলাবদ্ধতা নিরসন, পয় নিষ্কাশন এবং পর্যটন, খালের বিভিন্ন উপযোগিতা থাকলেও বর্তমানে ঢাকার খালগুলো ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র ম্যানহোলের কারণে। বিগত দখলদার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খাল সংস্কারের জন্য নতুন কর্মসূচি নিয়েছে। ব্লু নেটওয়ার্ক এই কর্মসূচির মাধ্যমে ঢাকার খালগুলো নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেন তারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের আগেই দক্ষিণাঞ্চলের অরক্ষিত বেড়ি বাঁধ মেরামত না করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের সংখ্যায় বরিশাল বিভাগের অন্তত 2.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় 200 কিলোমিটার বেড়ি বাঁধ সংস্কার প্রয়োজন হলেও বরাদ্দ নেই প্রয়োজনীয় অর্থের। তবে আপৎকালীন মেরামত চলমান রয়েছে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী তীরবর্তী রূপদন এলাকার বেড়িবাঁধ এটি। ঘূর্ণিঝড় রেমালে প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত হয়নি সংস্কার। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় 2 লাখ মানুষ। জেলার মোট 17 কিলোমিটার বেড়িবাঁধের এমন বেহাল দশা। আগামীতে যে সিজন আইতে আছে না, এই সিজনে আর কোনো মানুষের ভিতরে থাকতে পারবে না, সব তলাই যাইবে। এই যে ছুটে নাই তো আপনার একদম নাই। বেড়িবাঁধটা না হইলে আমাদের এই কৃষি জমি ক্ষেত সব বন হয়ে যাইবে। এদিকে পটুয়াখালীতে আগুনমুখা নদীর সর্বনাশা তাণ্ডব যেন থামছেই না। একের পর এক গ্রাস করে নিয়েছে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কয়েকটি গ্রাম। বর্ষায় জলোচ্ছ্বাস আতঙ্কে রাঙাবালি, কলাপাড়া, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। মেরামত যদি না হয় তাহলে পানপট্টি এলাকায় আর 2-3 মাসের ভিতরে থাকবে না, সাতুবানের বাড়িতে সব উঠতে যাবে। 15 বছর বয়সে যদি 4বার বাড়ি চেঞ্জ করতে হয়
তাহলে আমরা কিভাবে থাকবো এই এলাকায়? ত্রাণ দিয়ে আমাকে দরকার নাই, আমাকে যদি কোনো রকম খালি বেরিবারটা একটু ঠেক দিয়ে দেয়ালেই আমি শান্তি পাই। ঝালকাঠিতে সুগন্ধা আর বিষখালী নদীর তীব্র ভাঙনে 50টি গ্রামের মানুষ যেন অসহায়। জেলার প্রায় 100 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হলেও ভাঙন সহ বন্যা জলোচ্ছ্বাসে বেশিরভাগই আজ ভেঙে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে শঙ্কায় নদী পারের 2 লাখ মানুষ। কত ঘর দুয়ার ভেঙে গেছে, কেউ উপকার করে না। বেরি ভাঙ্গে, আবার একটু বান্ধি, আবার ভাঙ্গে, আবার এইগুলো চলতে আছে। সামনের বর্ষার মৌসুমে তো এগুলা ধরেন রাস্তা ভাঙ্গে ভিতরে চলে যাবে। 4টা উপজেলাতে আমরা কিছু বেড়িবাঁধের কাজ করেছি এবং আর বাকি যে অরক্ষিত জায়গাগুলো আছে এগুলোর জন্য আমরা পরবর্তীতে প্রকল্প নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভোলায় প্রায় 40 কিলোমিটার বাঁধ সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে প্রায় 18 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। আসন্ন বর্ষার আগেই এসব বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কোনো রকম যদি বাঁধ ছুটতে যায় তাহলে এই এলাকার হাজার হাজার মানুষের মানে কঠিন দুর্গতি হবে। দেখা গেল বর্ষা আই পড়ছে, তারপর বেড়িবাঁধের কাজ করব। দেখা গেল যে কিছু মাটি দিল, এগুলা চলাই বলাই চলে যেতে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অর্থাভাবে টেকসই বেড়িবাঁধ মেরামত করা যাচ্ছে না। 3000 কিলোমিটার বাঁধ, এটাকে প্রতি বছর এটাকে স্ট্রেন্থেনিং রাখা, এটাকে অ্যাক্টিভ রাখতে গেলে মেরামতের বাজেটগুলি আমাদের যদি বৃদ্ধি করা যায় তাহলে এটা ভালো হয়। বরিশাল বিভাগে প্রায় 3000 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 197 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 150 বছরের পুরানো পিরোজপুরের নেসারাবাদ কাঠ বাজার। অবকাঠামো কিংবা আসবাবপত্র নির্মাণের জন্য এখানে বিক্রি হয় প্রয়োজনীয় সব ধরনের কাঠ। নদীপথে ট্রলারে সরবরাহ হয় দূর দূরান্তে। এই বাজারে কর্মব্যস্ত সময় পার করেন ব্যবসায়ী ও শ্রমিকরা। অন্য দিনের চেয়ে হাট বাড়ি হয় বেশি কেনা বেচা, যার পরিমাণ কোটি টাকার বেশি। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রায় 150 বছর আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর 2 পাড়ে গড়ে ওঠে ভাসমান গোল কাঠের বাজার। বর্তমানেও ক্রেতা বিক্রেতায় মুখর। প্রতিদিন সন্ধ্যা নদীর বুক চিরে শত শত ট্রলারে আসে কাঠ। তবে হাটবারে বেচাকেনা বেশি হয়। বড় বাজারে এই জন্য বিক্রি করতে আসছি, ট্রলারে নিয়ে এসেছি। ঢাকা, সাভার, কিশোরগঞ্জ, মিঠাবইন, চট্টগ্রাম, খুলনা এই সমস্ত এলাকায় এখান থেকে নিয়ে আসে পাইকারি আইসা। স্বরূপকাঠিবাসী বিশেষ করে 95% মানুষ জড়িত এখানে। আর আপনার 100 কোটি টাকার লেনদেন হয় এই স্বরূপকাঠি চরে। এই বাজারে সব ধরনের কাঠ বিক্রি হলেও মেহগনি, রেন্ট্রি, চম্পল, কড়াই ও সেগুনের চাহিদা বেশি। নির্ধারিত কমিশন দিয়ে এজেন্টদের মাধ্যমে কাঠ বিক্রি করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের সব অঞ্চল থেকে এখানে কাঠ কিনতে আসে। এই ব্যবসা আজকের না, 100 বছর আগের ব্যবসা। কিন্তু দেশীয় কাঠের ব্যবসা 37-38 বছর হয়েছে। এই চর ব্যবসায়ী মেলে, চরে কাঠের আড়ত মেলে। কাঠের সহজলভ্যতাকে কেন্দ্র করে অঞ্চলে গড়ে উঠেছে ক্রিকেট ব্যাট ও ফার্নিচারের জমজমাট ব্যবসা, যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের কর্মসংস্থান। সময় সংবাদ, পিরোজপুর। সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দৈহারি এলাকার সেতুতে উঠতে কাঠের মই ব্যবহার করছেন স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। তবে এ নিয়ে নির্বিকার এলজিইডি। অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খালে সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। এতে উঠতে ব্যবহার করতে হচ্ছে কাঠের মই। 2024 সালে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালে পুরাতনটি ভেঙে নতুন সেতু নির্মাণ করে এলজিইডি। তবে এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। মই দিয়ে সেতুতে উঠতে গিয়ে প্রায় আহত হচ্ছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। এখানে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমাদের এলাকার কোনো উন্নয়ন নাই। ওড়ার কোনো কায়দা নাই, নামার কোনো কায়দা নাই। মানুষ আইলে পর ব্যাগটাক লই আইলে পর সব কিছু উড়াই দেওয়া লাগে। পথযাত্রীরা নামতে পারে না, খুব খাড়া সিঁড়ি। আমরা মই দিয়ে ওঠা নামা করি। বিশেষ করে কন্ট্রাক্টর কিভাবে টাকা আত্মসাৎ করিয়ে এই রাস্তার ডাল ডল নামায় নাই, মানুষ একের পর এক প্যারাক ঢোকে অ্যাক্সিডেন্ট করে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। এমন অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, খালের পাড়ের পাকা সড়কের চেয়ে 10 ফুট উঁচুতে সেতু নির্মাণ করা হয়েছে। সড়কের ক্ষতি এড়াতে নতুন র্যাম্প নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। যখন এই ব্রিজটির অ্যাপ্রোচ নির্মাণ করবেন, অ্যাপ্রোচের সাথে সাথে সড়ক ও জনপদের যে সড়কটিতে ওনারা ইন্টারসেক্ট করছেন তার উপর
উভয় দিকে একটি র্যাম্প তৈরি করে দিবেন, যাতে এই সড়ক জনপথের রোডটি দিয়ে চলমান যে যানবাহন রয়েছে সেটা নিরাপদে এবং খুব ইজিলি চলাচল করতে পারে। এলজিইডির তথ্য মতে 48 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে ব্যয় হয় 4,37,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এদিন সদস্যদের ভোটে দলটির নতুন নেতা বাছাই হয়। এতে 86% ভোট পেয়ে লিবারেল নেতৃত্বের দৌড়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন। কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। গেল জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি। দেশটিতে আগামী 20 অক্টোবরের আগে নির্বাচন হতে পারে, সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন কার্নি। সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের সংঘর্ষ অব্যাহত আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে বেসামরিকদের। চলমান সংঘাতের মৃতের সংখ্যা 1300 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানী দামেস্কে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারা। স্বজন হারানোর হাহাকারে ভারী লাতাকিয়ার আকাশ। সিরিয়ার উপকূলবর্তী প্রদেশটির বিভিন্ন শহরে গেল কয়েকদিন ধরে চলছে হত্যাযজ্ঞ। একদিকে বর্তমান সরকারি বাহিনী, অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। তবে প্রাণঘাতী এই সংঘাতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে গেল 4 দিনে দেশটিতে মারা গেছেন প্রায় 1,500 মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে। তারা নিজেদের বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের অনুসারী দাবি করছে, যদিও অনেকে বলছেন HTS এর যুদ্ধ দাবি করলেও তা সত্যি নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘাতপ্রবণ এলাকায় হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাশারপন্থীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। বাশারের অনুসারীরা আলাউদ সম্প্রদায়ের বাসিন্দা, আসাদের পরিবারও এই সম্প্রদায়েরই। চলমান পরিস্থিতির মধ্যে এদিন একটি মসজিদে দেয়া বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারা। সাধারণ মানুষকে যারা নিশানা করছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট শারা। এই মসজিদে আমরা ভয়ের মধ্যে নামাজ পড়তে অভ্যস্ত। সিরিয়ায় বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো আগে আমরা যেসব চ্যালেঞ্জ অনুমান করেছিলাম তারই অংশ। আমাদের জাতীয় ঐক্য ও দেশের শান্তি রক্ষা করতে হবে, যেন আমরা মিলেমিশে বাস করতে পারি। সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে রোববার রাজধানী দামেস্কে বিক্ষোভ সমাবেশ করেছে মানবাধিকার কর্মীরা। বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এদিকে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে একমত হয়েছে তুরস্ক, সিরিয়া, ইরাক ও জর্ডান। রোববার আম্মানে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। আরও এক শিরোপা জয়ের আনন্দে ভাসছে ভারতীয় ফ্যানরা। শুরু থেকে দলের ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন তারা। বলিউড তারকা আনুষ্কা বিবেকরাও মাঠে বসে শিরোপা জয় উদযাপন করেন। রোহিতের দলের প্রশংসায় পঞ্চমুখ বিসিসিআই সভাপতি রজার বিনি। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। আসর জুড়ে বড় ইনিংস খেলতে পারেননি, তবে ফাইনালে বাজিমাত। তাই ভারতীয় টিম বাসের সামনে রোহিত শর্মাকে নিয়ে স্লোগান ভক্তদের। ওডিআই থেকে রিটায়ার করছেন না হিটম্যান, এই খবরে মহা খুশি সবাই। হাসি মুখে বের হন বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। বাংলাদেশি জার্নালিস্ট পরিচয় দিয়ে জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে হাত নেড়ে অভিবাদন জানান, তবে এড়িয়ে যাননি বিবেক ওবেরয়। बहुत 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 खुश हैं कि हम जीत चुके। रॉक स्टार है रोहित शर्मा, one of the best captains India has ever had, and today he played a captain's innings and made India win. We're very proud of Rohit Sharma. শিরোপার আনন্দ থাকলেও গম্ভীর চেহারায় ফ্যানদের ছবি তোলার আবদার মেটান বিসিসিআই সভাপতি রজার বিনি। বিসিবির ট্রাই নেশন সিরিজের প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে বলেন কিছুই জানেন
জানেন না। BCB has proposed to BCCI and PCB for the Tri-Nation Series in Dhaka. I am not aware of that. I am not aware. If there is any proposal, I am not aware of that. বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তো বটেই, বলিউডের অনেক তারকাই মাঠে বসে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উপভোগ করেছেন। তবে দর্শকদের উৎসাহ উদ্দীপনার বিষয়টি সবচেয়ে বড়। ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পর পর্যন্তও প্রিয় তারকাদের এক নজর দেখতে স্টেডিয়ামে এইভাবে ভিড় করতে থাকেন তারা। ভালোবাসি ইন্ডিয়া, আপনাকে ভালোবাসি। We came from Miami. Yes. Just for the match. I love my country, I love my country, and I love my team. We just love the energy. We love Kohli. We love Rohit. Fabulous, fabulous, fabulous. India! India! Trophy India! Let's go India! পরপর 2 বছরে 2 মেজর শিরোপা জিতেছে ইন্ডিয়া। সময় এখন ভারতীয়দের। তবে দুবাইয়ে যতটা বুনো উল্লাসে মেতে উঠবে বলে ধারণা করা হচ্ছিল তা হয়নি। হয়তো চ্যাম্পিয়নদের দেশে ফেরার অপেক্ষায় সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। মাগুরার ঘটনায় মধ্যরাতে বসল আদালত, 4 আসামির রিমান্ড মঞ্জুর। এবং দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল। ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে অতিষ্ঠ নগরবাসী। ব্লু নেটওয়ার্ক কর্মসূচিতে সমাধানের আশা। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।